এখানে আরেকজন দিকপাল উপস্থিত আছেন আমার বাপ পাশে, যে ছাত্র দলের স্কুল থেকে শুরু করে আগে বাবা করে একসাথে আরো প্রায় 40 বছরের অধিক হয়ে গেল এই বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। ছাত্র দলের সাধারণ সম্পাদক হয়েছেন, ছাত্র দলের সভাপতি হয়েছেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, আইনজীবী পৌরসভাতে 2 বার মেয়রের দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সুনামের সাথে। আজকে জেলা বিএনপির সংগ্রামের সদস্য সচিব, দীর্ঘদিন যাকে রাজনীতি থেকে একটু দূরে ছেড়ে দিয়ে রাখা হয়েছিল, যার চরিত্র কলঙ্ক লেপন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রদীপ কখনো নিতে থাকে না, প্রদীপ অন্ধকার ছেলে আলোতে চলে আসে। সেই আমাদের প্রিয় নেতা জনাব হারুনুর রশিদ আজাদ এখানে উপস্থিত আছেন। দেবগঞ্জ জেলার অনেক নেতৃবৃন্দ, আহ্বায়ক, সদস্য সচিব, পৌরসভার আহ্বায়ক, সদস্য সচিব সহ সম্মানিত অনেক নেতৃবৃন্দ, আমি একটি কথা বলতে চাই, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি প্রতিষ্ঠিত না হতো 1978 সালের 1 সেপ্টেম্বর রমনা বটমূলে অনঙ্গর অনুষ্ঠানে প্রতিষ্ঠা করতেন তাহলে বাংলাদেশের এই 19 দফা ছিল বাংলাদেশের আজকে বাংলাদেশের যার উপরে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, এক হল ব্যাংকর, আজকে শ্রমবাজার, মানুষ চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, এদের কর্মসংস্থানের ব্যবস্থা করে রাখছে শহীদ প্রেসিডেন্ট 1977 সালে ওয়াইসি সম্মেলনে গেলেন বিশ্ব মুসলিম সংস্থা ওয়াইসি। সেখানে তিনি বললেন, আমি একটি দরিদ্র দেশ থেকে এসেছি, আপনাদের পেট্রোডলার আছে, আমার দেশে জনশক্তি আছে, আমার জনশক্তি যদি আপনাদের দেশে আমি রপ্তানি করতে পারি তাহলে আপনাদের দেশে উপকৃত হবে, আমার দেশে অর্থনৈতিকভাবে উপকৃত হবে। উনি এখান থেকে সেদিন সর্বসম্মতিক্রমে ওয়াইসি, সৌদি আরব সহ 40টি মুসলিম দেশ সেদিন বাংলাদেশ থেকে এই বাজারটি খুলে দিয়েছিলেন বাংলাদেশের জন্য। উনি এসে 1978 সালের প্রথম দিকে ম্যান পাওয়ার মিনিস্ট্রি করেছিলেন, একেবারে একটি ম্যান পাওয়ার মিনিস্টার ছিলেন। এখান থেকে বাংলাদেশের সৌদি আরব সমগ্র মধ্যপ্রাচ্যে এই বাজারটি খুলে যায়। আজকে 1.5 কোটি মানুষ মধ্যপ্রাচ্যে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন। 2 লক্ষ কোটি টাকা বাংলাদেশে যে রেমিটেন্স আসে, আমাদের গ্রামের অর্থনীতি, মা বোনরা মেয়েরা লেখাপড়া করে, মা বোনরা সচ্ছলতার সাথে বসবাস করে, এর অবদানটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অন্য কারণ। আরেকটি সেক্টর হচ্ছে গার্মেন্ট সেক্টর। এই বাংলাদেশের ব্যবসায়ীরা জানতো না কাকে বলে গার্মেন্ট শিল্প। একটি ডলারও গার্মেন্টস দেশ থেকে এক্সপোর্ট হতো না। 1980 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 550 গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনুমোদন দিলেন, ঋণ দিলেন, এবং এই দেশের ব্যবসায়ীরা জানতো না কাকে বলে ব্যক্তি ভ্যাকেন্সি, কাকে বলে বন্ডেড হাউস, কাকে বলে বিশেষ অর্থনৈতিক জোন। এই দেশের মানুষের সামনে একটি জোয়ার নিয়ে আসলেন, একটি আলো নিয়ে আসলেন গার্মেন্ট শিল্প। এই শিল্প আজকে বাংলাদেশের অর্থনীতি টিকে রেখেছেন। প্রায় 1.5 থেকে 15 লক্ষ কোটি টাকা গার্মেন্টস বাংলাদেশ থেকে রপ্তানি হয়। 1 কোটির মানুষ এই গার্মেন্টসের সাথে তাদের জীবিকার সাথে সম্পর্কিত। তাই 2টি সেক্টরই আজকে বাংলাদেশের অর্থনীতি বাঁচিয়ে রেখেছেন। এই 2টি সেক্টরের জন্মদাতা হচ্ছেন
শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, অন্য কেউ নয়। প্রেসিডেন্ট জিয়া রহমানকে বলা হয় আধুনিক বাংলাদেশের স্থপতি। আগে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আগে বাংলাদেশে তোলা হতো তলাবিহীন ছুরি। এই দেশে যত লক্ষ কোটি টাকা সাহিত্য দেওয়া হচ্ছে কেন, এটি বর্ডার দিয়ে আরেকটি দেশে পাঠানো হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশের তলাকে সম্পূর্ণ করে বাংলাদেশকে একটা আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত করেছিলেন। বিশ্বের দরবারে বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদানে আজকে এখানে দাঁড়িয়ে আছে। আমি বক্তব্য বেশি বাড়াবো না। আমি বলতে চাই, আজকে ইরাক এবং ইরানের যুদ্ধ শুরু হয়েছিল, দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষ। সেদিন ওয়াইসি সম্মেলনে সেদিন সৌদি আরবের বাদশাহ খালেদ প্রস্তাব করলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যদি কনভেনার করা হয় তাহলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ হবে। আর বুঝছেন আহ্বান করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। কিন্তু বিরোধভাবে সৈন্যদের দ্বারা একটি ভিন্ন দেশের ষড়যন্ত্রে এই দেশের কুচক্রীদের দ্বারাও সেদিন 17 এপ্রিল শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন। আর 30 মে আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শাহাদাত বরণ করেছেন। এই ষড়যন্ত্রের বাড়ি কারা আমরা জানি, চিনি। তারপরও এই ষড়যন্ত্রের কারণে না হলে 13 বছর ইরাক এবং ইরানের যুদ্ধ হতো না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1 মাসের মধ্যে যুদ্ধ বন্ধ করে দিতে পারত। সমগ্র মুসলিম বিশ্বে একজন সমাদৃত নেতা ছিলেন। সেই কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1980 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসের বিপদগামী শহীদদের দ্বারা উনি শাহাদাত বরণ করেন। ওনার মৃত্যু সংবাদ শোনার পর সমগ্র মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছিল। 10 দিন ব্যাপী সমগ্র মুসলিম বিশ্বে শোক পালিত হয়েছে। বাংলাদেশে 40 দিন ব্যাপী শোক পালিত হয়েছে। ওনার লাশ যখন চট্টগ্রাম থেকে ঢাকা আসে, ঢাকার শহর সমগ্র ঢাকা শহর একটি জানাজার শহরে পরিণত হয়েছিল। 1400 বছর আগে ইসলাম ধর্ম প্রবর্তিত হওয়ার পর আজ পর্যন্ত কোন মুসলমান বা কোন মুসলমান রাষ্ট্রনায়কের ভাগ্যে এত কোটি কোটি মানুষের জানাজা ঘটে নাই। এই জানাজার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের খাঁটি মুমিন মুসলমান ছিলেন, একজন স্বাধীন দেশপ্রেমিক ছিলেন, একজন শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন। আমি এই কথাটি বলতে চাই, একজন মুমিন মুসলমান এই দলটি করে গেছেন, এই দলটি প্রতিষ্ঠা করে গেছেন। কি কারণে? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, এদেশের মুসলিম উম্মার স্বাধীনতা রক্ষার জন্য উনি এই দলটি করে গেছেন। অনেকে অনেক কথা বলেন, আমরা বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের শেখ মুজিব চতুর্থ সংসদে পাশ করে 1975 সালের 25 জানুয়ারি শেখ মুজিব সংসদে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী হিসেবে। 1 ঘন্টার নোটিশে চতুর্থ সংসদে পাশ করে উনি আজীবনের জন্য রাষ্ট্রপতি হয়ে গেলেন। ওনার পরিবার বাংলাদেশের মালিক হয়ে গেলেন। সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে দিয়ে আওয়ামী লীগকে উনি খবর দিলেন 7 সালের মধ্যে। আওয়ামী লীগ নামক দলটি বাংলাদেশে বিলীন হয়ে গেল। সকল সংবাদপত্রের বন্ধ করে দিলেন। উনি এক রাজা হয়ে গেলেন। তখন সবাই বলতেন এক দেশ এক নেতা, বঙ্গবন্ধু বাংলাদেশ, এই কি স্লোগান ছিল। অতএব একদা আমাদের কথা আল্লাহ সহ্য করে নাই। 1971 সালের যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা কারা, যারা সেক্টর কমান্ডার ছিলেন তারা। জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে পাকিস্তানের যত বাঙালি অফিসাররা ছিলেন, সৈনিকরা ছিলেন, বাঙালি পরিবার রেজিমেন্টে সবাই বিদ্রোহ ঘোষণা করে জিয়া রহমানের সাথে এক কাতারে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেই কারণে সকল সেক্টর কমান্ডাররা দেখবেন পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করা সকল অফিসাররাই সেক্টর কমান্ডার ছিলেন। আর জেনারেল ওসমানী ছিলেন সর্বাধিনায়ক। আওয়ামী লীগের কোন নেতা কোথাও সেক্টর কমান্ডার ছিলেন? আওয়ামী লীগের কোন নেতা কোথাও শহীদ হয়েছেন? তাদের কোন ছেলে মেয়ে শহীদ হয়েছে হন নাই। এই দেশের নিরীহ জনগণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ডাকে সেদিন স্বাধীনতা যুদ্ধ করেছে। শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিতে পারে নাই। সেই জন্য আমাদের মেজর হাবিব সেক্টর কমান্ডার সেদিন বলেছে আওয়ামী লীগ আরেকটি রাজনৈতিক দল একই। শেখ মুজিব স্বাধীনতা চান নাই, আর আরেকটি দল জামাতে ইসলাম পাকিস্তানের পক্ষে আল বদর আল শামস করে পাকিস্তানের পক্ষে এদেশের মুক্তিযুদ্ধদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ঠিক কিনা? আওয়ামী লীগ আর জামাতে ইসলাম মুদ্রার এই দুটোকে আমি এটা বলছি। 1986 সালে আপনাদের সবাই মনে থাকার কথা, শেখ হাসিনা লাল দিঘির ময়দানে দাঁড়িয়ে বললেন
এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবেন তারা জাতীয় বেঈমান। দুদিন পরে উনি জামাত ইসলাম সহ অন্যান্য দল নিয়ে এরশাদকে বৈধতা দেওয়ার জন্য উনি নির্বাচনে চলে যাবেন। জামাত ইসলাম বারবার টেলিফোন করে আমাদের 5 নম্বর রোডের ধানমন্ডির একটিবার হবে না এবং খালেদা জিয়া শৈশব নেতাদেরকে সেখানে বৈঠক করেছে। সেখানে আমার উপস্থিত থাকার কথা ছিল না, কিন্তু বেগম জিয়া আমাকে ডেকেছিলেন। আমাকে বললেন তুমি টেলিফোনটা করবা। আমি বললাম যে আমাদের উমুক নেতাকে আমাদের ইসলামের নেতারা খুঁজে দেবে না এবং তার টেলিফোন তাও কোনো নেতাকে দেবে না। উনি সারা রাত মিটিং করে হজরের নামাজের পরে সাংবাদিক ভাইদের সামনে বললেন হোসেন মোহাম্মদ এরশাদকে বদলি করার জন্য আমি নির্বাচনে যাব না। এই ঘোষণার পর অনেকে বলেছিলেন বিএনপি শেষ হয়ে গেছে, কিন্তু নিয়তি হচ্ছে সব থাকলে, আপোষহীন থাকলে, দেশের থাকলে, দেশের মাটি ও মানুষের প্রতি যদি মমতা থাকে, শেখ জিয়াউর রহমান জন্মেছিলেন এবং খালেদা জিয়া জন্মেছিলেন আমাদের জন্য সারা বাংলাদেশ হয়েছে এবং খালেদা জিয়াকে দেখে জামায়াত মুখকে দেখে হয় নাই, ঠিক কিনা? সেই কারণে যখন খালেদা জিয়া বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন, আমাকে মনোনয়ন দিয়েছিল এখান থেকে। আমি আপনাদের সাথে খুব পরিচিত ছিলাম। আমি প্রাইমারি স্কুল থেকে আমার শিক্ষা জীবন সব কিছু ঢাকাতে করেছি। এখানে আসার পর অনেকে বললেন অধ্যক্ষ মোহাম্মদ হারিফের সাথে এই বাচ্চা ছেলেকে নির্বাচন করি। আমাদের কিছু নেতা, প্রবীণ নেতা এখান থেকে ঢাকা গেলেন, যা বললেন ওনাকে তো চলছিল না, আপনার এই আসনটির নমিনি পাঠিয়ে তাহলে আমরা জিততে পারবো। তখন যে অনেকক্ষণ ধরে শুনলেন, শুনে বললেন আপনাদের কথা মতো তো আমি মনে হয় 293 আসনে জয়লাভ করবো। তাহলে 293 আসনে জয়লাভ করলে আমার তো প্রধানমন্ত্রীর অসুবিধা নাই, ঠিক কিনা? একটি আসন যদি হেরে যায় সে আসনে ভুল ভোট করবে। আমি কোন বেঈমানকে ভোট নির্বাচনে তাই 91 সালে আপনারা আমাকে বরণ করে নিয়েছেন। এই বৃহত্তর মহাখালীতে সর্বোচ্চ ভোট দিয়ে সেদিন আমি যখন খালেদা জিয়ার থেকে 10,000 ভোট রেখেছি। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। 91 সাল থেকে আমি আপনাদের সাথে আছি। আমি কোনো অপরাধ করি নাই। এই চৌরাস্তায় 2001 সালে বেগম জিয়াকে ফুল বুঝে একজন ব্যবসায়ীকে মনোনয়ন দিয়েছিলেন। এই চৌরাস্তায় আপনারা লাখ লক্ষ মানুষ একত্রিত হয়েছেন এবং খালেদা জিয়া আপনাদের সামনে সেদিন কি সম্বোধন করেছিলেন? বলুন, আমার অত্যন্ত প্রিয় সৎ রাজনীতিবিদ, আমি যদি ক্ষমতা চাই তাকে দলের দায়িত্ব দিব, রাষ্ট্রের দায়িত্ব দিব, ঠিক কিনা? সেটি পালন করেছেন। আমাকে যুব দলের সভাপতি করেছেন, যুব বিষয়ক সম্পাদক করেছেন, যুগ্ম মহাসচিব করেছেন, আমাকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিচ্ছেন, ঠিক কিনা? আমি আপনাদের পাশে ছিলাম 26টি ইউনিয়ন সহ। আজকে কিছু লোক কিছু করিয়া বলেন আমার বাড়িতে কি নাগেশ্বর তিনি এ কথাটি বলেন তার বাচ্চা তার বাড়ি এখানে নয়, তার বাবা এখানে চাকরি করতে মাদ্রাসা শিক্ষকতা করতে এসেছিলেন। তাদের বাড়ি হলো লক্ষ্মীপুর আর আমার 14 পুরুষের বাড়ি হলো বুদ্ধপুর। সর্বোচ্চ ভূমির মালিক ছিলেন আমার দিদা সরপুদ্দিন ভূঁইয়া, ঠিক কিনা? আমি আমার দাদা করে নাগেশ্বরে আমাদের অজস্র সম্পত্তি আছে। বড় অফিস আমাদের জায়গায় কতুলপুর এই দারোয়া পুকুরপাড়ের মাদ্রাসা আমার বাবার টাকার মাদ্রাসা প্রতিষ্ঠা শুরু। আমার যেটা ইব্রাহিম সাহেব আমার যেটা সাহেব আমার যেটা পাকিস্তান আমাদের কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। অজস্র বাড়ি এখন এক বাড়ির থেকে 70 বাড়ি হয়েছে কুতুবপুর ইউনিয়নে। আমার আত্মীয় স্বজন করা ছেলে এই জন্য বলছিলাম কুতুবপুর ইউনিয়নের নিচে রাখার পরে আমি বলেছি আমার শক্তি অবস্থান থেকে বেশি এসেছে। আমি জনগণের লোক, আর আমাকে যারা ভাড়াটিয়া তারা বলে আমি নাকি তাদেরকে আমি কিছু বলতে চাই না। একটি কথা বলতে চাই, আমি 91 সালে 96 সালে নির্বাচিত হওয়ার পর
এই জগন্নাথে 125টি টেলিভিশন এরপর 2001 সালে তিনি নির্বাচনে জয়লাভ করলেন। আমি এসে আপনাদেরকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলাম। এই অফিসগুলো বন্ধ করে দিয়েছেন, করে নিয়ে গেছেন তার মতো।